আমার বউ ৭ ভাইয়ের একমাত্র বোন, কিন্তু তারপরেও বিয়ের পর সে বাবার বাড়ি যেতে চাইতো না। তাই একদিন হঠাৎ করে আমি যখন তাকে তার বাবার বাড়ি নিয়ে গেলাম, তখন সে কিছুই বলল না, শুধু তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এরপরে আমি তাকে সেখানে রেখে বাড়ি ফিরে এলাম, কিন্তু রাতে স্বপ্ন দেখলাম আমার বউ খুব কাঁদছে। স্বপ্নে তাকে এভাবে কাঁদতে দেখে আমার হৃদয় ছটফট করতে লাগলো। তাই সঙ্গে সঙ্গে আমি আবার তার বাবার বাড়িতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দরজায় তালা দেওয়া দেখে আমি ফিরে আসতে যাচ্ছিলাম, তখনই ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। এরপরে আমি দেওয়াল টপকে ভেতরে ঢুকে যা দেখলাম, তাতে আমার হুঁশ উড়ে গেল। কেননা এটা আমার জন্য খুবই অবাক করার মতো ব্যাপার যে আমার বউ তার ৭ ভাইয়ের একমাত্র এবং খুব আদরের বোন। তার ৭ ভাই প্রতিষ্ঠিত এবং ধনী, তা সত্ত্বেও তারা আমার মতো একজনকে কিভাবে তাদের বোনের জন্য পছন্দ করলো আমি বুঝতে পারছিলাম না। যেদিন সমীর নিজে এসে বলল যে সে তার বোন দিয়ার সাথে আমার বিয়ে দিতে চায়, তখন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কেননা দিয়া তাদের একমাত্র বোন, যে বোনকে তারা অনেক আদর আর ভালোবাসা দিয়ে বড় করেছে, সেই বোনকে তারা হঠাৎ কেন আমার সঙ্গে বিয়ে দিতে চাইছে তা আমার বোধগম্য হচ্ছিল না। আমার মধ্যে তেমন কোনো গুণও ছিল না। আমার গায়ের রঙও শ্যামলা, বয়স প্রায় ৩৫ বছর, আর কোনো রকমে নিজের সংসার চালাতাম। পাড়ায় আমার একটা ছোট্ট মুদির দোকান ছিল। নিজের কোনো কাছের আত্মীয়স্বজন ছিল না। অনেক জায়গায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু সবাই বলতো এর না আছে চেহারা আর না আছে কোনো ভবিষ্যৎ। এক কামরার একটা ছোট্ট ঘরে থাকে, ছোট্ট একটা দোকান চালায়। আমাদের মেয়ের প্রয়োজনই ঠিকমতো মেটাতে পারবে না, আশা আকাঙ্ক্ষা পূরণ করা তো অনেক দূরের ব্যাপার। আর সমীরের পরিবার পাড়ার সবচেয়ে ধনী ও সম্মানিত পরিবার। আমি দিয়াকে কখনো দেখিনি, কারণ সে সব সময় মুখ ঢেকে চলত। আর সমীরের বোনকে দেখার সাহসও কারো ছিল না, কেননা তার ৭ ভাই প্রচণ্ড রাগী ছিল। তাই পাড়ার সবাই তাদের সমীহ করে চলত। যাই হোক, তাদের বাড়ির মুদিখানার বাজার আমার দোকান থেকেই যেত। আমিই সব কিছু পৌঁছে দিতাম, কিন্তু ঘরের ভেতরে ঢোকার অনুমতি আমার ছিল না। আমি কখনো ভাবতেও পারিনি যে তারা আমাকে এমন প্রস্তাব দিতে পারে। যেদিন সমীর বলল আমি আমার বোন দিয়ার বিয়ে তোমার সঙ্গে দিতে চাই, সেদিন আমি হতবম্ব হয়ে হেসকি তুলে বললাম, আমি আর আপনার বোন? আমি তো নিজেকে তার যোগ্যই মনে করি না। সমীর বলল, এতে আমাদের আর আমাদের বোনের পূর্ণ সম্মতি আছে। শুক্রবার দুপুরে তুমি পণ্ডিত নিয়ে এসো। তার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার এখনও বিশ্বাস হচ্ছিল না যা আমি শুনেছি তা সত্যি কিনা। এভাবে কি কোনো সম্পর্ক হয় নাকি? আমি নিজের বাড়িতে ফিরে এলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে সমীরের মাথা ঠিক আছে কিনা। সে নিজের একমাত্র এবং আদরের বোনের বিয়ে আমার সঙ্গে কিভাবে দিতে পারে? কেউ গরিব হলেও তার মেয়ের জন্য আমাকে পছন্দ করতো না। আমি মাঝরাত পর্যন্ত এই ধাঁধায় পড়ে চিন্তা করতে থাকলাম যে সে কেন তার বোনের বিয়ে আমার সঙ্গে দিতে চাইছে। তারপরে আমার মনে হলো হয়তো তার বোন দেখতে তেমন সুন্দর না, বা হয়তো তার জন্য কোনো ভালো সম্বন্ধ আসছে না। কিন্তু তারপরে আবার ভাবলাম, যদি মেয়ে সুন্দরী নাও হয়, তবুও তার পরিবার যদি ধনী হয় এবং ভাইয়েরা যদি প্রভাবশালী হয়, তাহলেও তো ভালো ভালো প্রস্তাব আসার কথা। তাহলে আমাকে কেন বেছে নেওয়া হলো? আমি তো পাড়ার সবচেয়ে খারাপ চেহারার এক যুবক। আমাকে দেখে মেয়েরা মুখ ফিরিয়ে নিত এবং তাদের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ পড়ত। তাহলে এমন একজনকে, যার চেহারা ভালো নয়, কোনো আত্মীয় স্বজন নেই, সামান্য দোকান চালায়, তার সঙ্গে নিজের আদরের বোনের বিয়ে দেওয়ার মানে কি আমার বোধগম্য হচ্ছিল না। এই সম্পর্ক আমার কাছে একটা রহস্য হয়ে দাঁড়িয়েছিল। ২ দিন চিন্তা করার পরে আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম যে নিশ্চয়ই তার বোন দেখতে সুন্দর নয়, আর হয়তো তার জন্য ভালো প্রস্তাব আসছে না, তাই আমাকে এই কথা বলা হয়েছে। যাই হোক, আমার তো সংসার সামলানোর জন্য এমনিতেই একজন স্ত্রীর দরকার, তাই আমি না করলাম না। শুক্রবার আমি কয়েকজন সাক্ষী নিয়ে বিয়ে করতে চলে গেলাম। যখন আমি তাদের বললাম যে সমীর তার বোনের বিয়ে আমার সঙ্গে দিতে চায়, তখন সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। ঠিক যেমন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, তেমনি তারাও বিশ্বাস করতে পারছিল না। যখন আমি তাদের বাড়িতে পৌঁছালাম, তখন দেখলাম বিশেষ কোনো আয়োজনই করা হয়নি। খুব সাধারণভাবে আমাদের বিয়ে হলো। তার ৭ ভাইয়ের জামাকাপড় দেখেও মনে হচ্ছিল না যে তারা নতুন জামাকাপড় পরেছে। বিয়েটা এত সাদামাটা ছিল যে কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। যত প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরছিল, নিশ্চয়ই ততটা প্রশ্ন পাড়ার লোকজনের মনেও ঘুরছিল, কিন্তু উত্তর কারো কাছেই ছিল না। বিয়ের পরে আমাদের সামনে
শুধু ডাল ভাত পরিবেশন করা হলো, না চাটনি ছিল, না কোনো মিষ্টি। আমি খুব হতভম্ব ছিলাম, কেননা না এমন বিয়ে আমি কখনো দেখেছি আর না কখনো শুনেছি। তাদের বোনকেও এক কাপড়েই বিদায় দেওয়া হলো। যদিও আমি গরিব ছিলাম, কিন্তু তবুও আমি একটা গাড়ির ব্যবস্থা করেছিলাম, কেননা আমি যতটা সম্ভব তাদের সম্মান দিতে চেয়েছিলাম। এখন আমি ভাবছি এই সব প্রশ্নের উত্তর আমি পরে আমার স্ত্রীর কাছ থেকে জেনে নেব যে এসবের পেছনের কারণ কি। হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। হয়তো মেয়েটি সুন্দরী নয়, বা হয়তো তার বয়সও বেশি, তাই আমার সাথে বিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমি বাড়িতে পৌঁছে দিয়ার হাত ধরে তাকে ভেতরে নিয়ে আসার সময় অনুভব করলাম সে কাঁপছে, হয়তো ভীষণ ভয়ে আছে। আমি তাকে আমার ঘরে এনে বললাম, আপনি এখানে বসে বিশ্রাম নিতে পারেন। যদি খিদে লেগে থাকে তাহলে আমি খাওয়ার কিছু ব্যবস্থা করতে পারি। সে মাথা নাড়িয়ে না বললে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আমি খুব অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে আছি। বুঝতে পারছি না সমীর কেন তার বোনের বিয়ে আমার সঙ্গে দিল, আর কেনই বা এই বিয়েটা এমন সাদাসিধাভাবে দেওয়া হলো। ওদের বাড়ির মেয়ের এমন বিয়ে কেউ চিন্তাও করতে পারবে না। আমি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, কেননা মাত্র 5 দিন সময় পেয়েছিলাম। এই 5 দিনও ভাবতে ভাবতেই কেটে গেল যে হঠাৎ এই বিয়ের সিদ্ধান্ত কেন। শেষে আমি ভাবলাম ঘরে ফিরে যাওয়াই ভালো, কারণ আমার সমস্ত প্রশ্নের উত্তর হয়তো দিয়ার কাছেই আছে। কিন্তু আমি ভাবছিলাম, আজ রাতে কি এভাবে প্রশ্নোত্তর করা ঠিক হবে? একে তো বাসর রাতের ব্যাপার, আমার আত্মবিশ্বাস এমনিতেই একটু কম, তার উপরে একটা মেয়ের সঙ্গে কথা বলা, তাও নিজের স্ত্রী রূপে, আমার কাছে ভীষণ কঠিন মনে হচ্ছিল। আমি ঘরে ঢুকলে দিয়া ঘোমটা টেনে নিল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ও লাল রঙের একটা সাদামাটা কাপড় পরেছিল। গহনা বলতে কিছুই ছিল না, শুধু সামান্য মেকআপ করা ছিল। এরপরে যখন আমি ওর সামনে গিয়ে ওর ঘোমটা সরিয়ে ওকে দেখলাম, তখন আমার মাথা ঘুরে গেল, কেননা দিয়া অসম্ভব সুন্দরী। ওকে দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে ও এতটা সুন্দরী হতে পারে। আরেকটা বিষয় আমাকে হতবাক করে দিল, কেননা দিয়া বড় জোর 19-20 বছরের হবে। ও এত কম বয়সের, আর আমি কোথায় 36 বছরের। ওর সামনে আমার নিজেকে বুড়ো মনে হচ্ছিল। আমার মনে আরও অনেক প্রশ্নের উদয় হচ্ছিল যে সমীর নিজের এত সুন্দরী বোনের বিয়ে আমার মতো একজন সাধারণ মানুষের সঙ্গে কেন দিল, যার না আছে টাকা, না আছে রূপ, না আছে আকর্ষণীয় কোনো ব্যক্তিত্ব। আমি তো ওর সামনে একেবারেই শূন্য। আমি খুব বেশি মানসিক দোটানায় পড়ে গেলাম। আমি ভেবে এসেছিলাম ওকে অনেক প্রশ্ন করব, কিন্তু ওর সৌন্দর্য আমাকে একেবারে নির্বাক করে দিল। আমি হঠাৎই বিছানা থেকে নেমে পড়লাম। ও হয়তো আমার এইভাবে নেমে যাওয়া আশা করেনি, তাই একবার চোখ তুলে আমার দিকে তাকালো, তারপরে আবার লজ্জায় চোখ নামিয়ে নিল। আমি বললাম, আপনি তো খুবই সুন্দরী, আর আপনার বয়সও অনেক কম। আমার প্রশ্ন শুনে ও আমার দিকে তাকিয়ে বলল, আমি ঠিক বুঝলাম না। আমি বললাম, সত্যি বলতে কি, আমি নিজেকে আপনার যোগ্য মনে করছি না। আমার কথা শুনে সে বলল, এ আপনি কেমন কথা বলছেন? ওর কথা বলার ধরন দেখে আমি অবাক হয়ে গেলাম, কেননা এই মেয়েটা আমাকে দেখে কিছুই বলল না। অথচ ওর তো আমাকে দেখে অবাক হওয়া উচিত ছিল, বরং আমার তো মনে হয় ওর কাঁদা উচিত ছিল, চোখের জল ফেলা উচিত ছিল যে ওর কপালে আমার মতো চেহারার একজন মানুষ জুটেছে। ওর গায়ের রং একেবারে উজ্জ্বল, আর দেখতে এক কথায় অপূর্ব। আর আমি শ্যামলা রঙের সাধারণ চেহারার একজন মানুষ। কিন্তু না, ও অবাকও হলো না, বা মুখে কোনো অস্বস্তিও ফুটে উঠল না। ও বলল, বসুন। আমি চুপচাপ সামনের চেয়ারে বসে পড়লাম। কিছুতেই আমার মাথায় ঢুকছিল না যে সমীর নিজের বোনের সঙ্গে এত বড় অন্যায় কিভাবে করল। আমার মতো মানুষের সঙ্গে যদি কোনো সাধারণ মেয়ের বিয়েও হতো, তাহলেও আমি সেটাকে আমার ভাগ্য বলে মেনে নিতাম, কিন্তু এমন এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে আমার বিয়ে আমি নিজেই মানতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি এই বিয়ে করে দিয়ার সাথে অন্যায় করেছি। আমি বললাম, আমি সত্যিই জানতাম না আপনি এতটা সুন্দরী। আমি ভেবেছিলাম সমীর যখন নিজের বোনের বিয়ে আমার সঙ্গে দিতে চাইছে, তখন সে নিশ্চয়ই খুব একটা সুন্দরী নয়, হয়তো মোটামুটি চেহারার হবে। আমার মধ্যে যে দ্বিধা ছিল তা বুঝে দিয়া বলল, এই বিয়েতে আমার কোনো আপত্তি ছিল না, আর আমি আগেও আপনাকে দেখেছি। তার এই কথাটা আমার জন্য আরও বেশি অবাক করার মতো ছিল। আমার চেহারা দেখার পরেও সে কিভাবে বিয়েতে রাজি হয়ে গেল। সাধারণত মেয়েরা আমাকে দেখেই না বলে দিত,
কারণ আমি দেখতে মোটেই সুন্দর নই। আমার সামনের 4টে দাঁত একটু বাইরে বেরিয়ে থাকতো, যেটা কথা বললে বা হাসলে স্পষ্ট দেখা যেত। আমার মধ্যে এমন কিছুই ছিল না যেটা কাউকে আমার দিকে আকৃষ্ট করতে পারত। তাহলে এমন একটা সুন্দরী মেয়ে আমার সঙ্গে বিয়ে করতে রাজি হলো কেন? এই রকম নানা রকম ভাবনা আমার মাথায় ঘুরতে লাগলো। এরপরে আমি একটা কথা ভেবে ভয় পেয়ে গেলাম যে হতে পারে এই মেয়েটা কোনো দুর্ঘটনা ঘটিয়েছে। তাই হয়তো ওর ভাইয়েরা ভেবেছে এমন কিছু লুকিয়ে রাখার জন্য আমার মতো সাধারণ কেউই সবচেয়ে ভালো হবে। কিন্তু এই কথাটা দিয়াকে জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছিল, তাই আমি চুপচাপ চেয়ারে বসে রইলাম। কিছুক্ষণ পরে দিয়াকে বললাম, একটা বিষয় আমি বুঝতে পারছি না যে আপনার ভাইয়েরা আপনার বিয়ে আমার সঙ্গে কেন দিলেন। সে বলল, কেন, এতে আপনার আপত্তি আছে? আমি বললাম, আমার কি এই যোগ্যতা আছে যে আমি আপত্তি করব? আমি শুধু বুঝতে পারছি না, তাই জিজ্ঞেস করছি। সে বলল, আপনার যদি আপত্তি থাকতো আপনি না করে দিতে পারতেন। এবার তার গলার স্বর কিছুটা কঠোর হয়ে উঠল। তারপরে আবার বলল, আপনার কি আমাকে ভালো লাগেনি? আমাকে কি আপনার পছন্দ নয়? তার এই কথা শুনে আমার মনে হচ্ছিল, এই মেয়েটা কি পাগল? ও কি দেখতে পাচ্ছে না আমি কেমন, নাকি ওর চোখে কোনো সমস্যা আছে? আমি চেয়ার থেকে উঠে তার সামনে এসে বসলাম, কিন্তু ওর সঙ্গে কিভাবে কথা বলবো সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি বললাম, তোমার দাদারা এত প্রভাবশালী, তারপরেও তারা তাদের একমাত্র বোনের বিয়ে এত সাধারণভাবে কেন দিল? সে বলল, আপনি বারবার একই কথা কেন বলছেন? ভগবানের জন্য আমার সামনে নিজেকে এত নিচু করে দেখাবেন না। আমার মনে আপনার জন্য অনেক সম্মান আছে। এই কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম আর বললাম, তবুও কোনো তো কারণ অবশ্যই আছে। তোমার সঙ্গে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? এই কথা শুনে সে কপালে হাত রেখে বলল, আপনি কি আমার চরিত্র নিয়ে সন্দেহ করছেন? আমি বললাম, ভগবানের দিব্যি, আমি কোনো সন্দেহ করছি না, কিন্তু আমার কাছে এই সব কিছু খুব অদ্ভুত লাগছে। এরপরে সে তার দুধ সাদা হাত আমার হাতে রাখল, আর আমার মনে হলো আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এরপরে সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন আমি দেখলাম দিয়া রান্নাঘরে কাজ করছে। যাই হোক, আমি উঠে রান্নাঘরে গিয়ে তাকে কাজ করতে দেখে বললাম, তুমি এখানে কি করছো? কালই তো তোমার বিয়ে হয়েছে, তাই তোমাকে এখানে কাজ করতে দেখে ভাল লাগছে না। আমি বাজার থেকে নাস্তা নিয়ে আসছি। সে বলল, কোনো ব্যাপার না, এখানে তো আমাকেই সব করতে হবে, তাই এখনই করলে কি এমন দোষ হবে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। যখন এরই কোনো আপত্তি নেই, তখন আমারও অতিরিক্ত প্রশ্ন করা ঠিক না। যদি সে এতে খুশি থাকে তাহলে ঠিকই আছে। আমাকেও তাকে মন থেকে গ্রহণ করে নেওয়া উচিত, বরং আমার ভাগ্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। এরপরে আমরা একসাথে নাস্তা করলাম। রাতে আমি মুখ দেখার গিফট হিসাবে তাকে আমার মায়ের সোনার আংটি পরিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে একমাত্র এটাই ছিল, আর এতে সে খুব খুশি হয়েছিল। আমি ভেবেছিলাম বিয়ের 2 দিন পরে ওর বাড়ির লোকেরা ওকে নিতে আসবে, কিন্তু কেউই তাকে নিতে এলো না। তাই আমি বললাম, আমরা তো এক পাড়াতেই থাকি, তাই চলো আমি তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসি। তোমার নিশ্চয়ই মন খারাপ করছে। এই কথা শোনার পরে সে বলল, না, আমি যেতে চাই না। আমি বললাম, কেন যেতে চাও না? ওটা তো তোমার বাবার বাড়ি, আর আমিও তো তোমাকে যেতে মানা করছি না। সে খুব ভয় পেয়ে গেল দেখে আমি অবাক হয়ে গেলাম যে একজন মেয়ে কেন নিজের বাবার বাড়িতে যেতে ভয় পাচ্ছে। যাই হোক, আমি তাকে এই অবস্থায় দেখে বললাম, ঠিক আছে, যদি না যেতে চাও তাহলে কোনো দরকার নেই। আমার এত রোজগার ছিল না যে আমি কোনো কাজের মেয়ে রাখতে পারতাম, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে এই মেয়েটা ঘরের সব কাজ নিজেই করে নিত। 1 মাস কেটে গেলেও আমি আজ অবধি তার মুখে কোনো অভিযোগ শুনিনি। এই 1 মাসে আমি অনেকবার বলেছি, যদি তুমি তোমার বাবার বাড়িতে যেতে চাও তাহলে আমি তোমাকে দিয়ে আসি, কিন্তু সে প্রতিবারই স্পষ্টভাবে না বলে দিত। একদিন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমি একটু তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছিলাম। কিন্তু বাড়িতে এসে দেখি সে ভগবানের সামনে বসে হাউমাউ করে কাঁদছে। আমি ওকে কাঁদতে দেখে অবাক হয়ে গেলাম এবং মনে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসতে লাগলো। নিশ্চয়ই কিছু একটা হয়েছে যা আমি জানি না। ওর কান্না শেষ হলে চোখ মুছে যখন পেছনে তাকালো, তখন আমাকে সামনে দেখে একটু চমকে উঠে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো যে? আমি বললাম, হ্যাঁ, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর এমন আবহাওয়ায় কেউই দোকানে আসবে না, তাই আমি দোকান বন্ধ করে চলে এসেছি। সে বলল, ভালো করেছো, তাহলে আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি, আর যদি বলো তাহলে পেঁয়াজিও বানিয়ে দিচ্ছি। আমি বললাম, না,
আগে তুমি এটা বলো, তুমি কাঁদছিলে কেন? আমার এই প্রশ্নে ওর মুখে ঘাম জমে গেল। এরপরে সে ওড়নার কোনা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, কিছু না, এমনিই, এমন কোনো ব্যাপার না। এরপরে সে ঘর থেকে বেরিয়ে গেল। সে আমার জন্য চা এবং পেঁয়াজি বানালো। ওর হাতের রান্নায় দারুণ স্বাদ ছিল, কিন্তু আমি ভেতরে ভেতরে আরও বেশি চিন্তায় পড়ে গেলাম। রাতে আমি ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ বাড়ির দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়ল। আমি আর দিয়া দুজনেই চমকে উঠে বসলাম। এরপরে আমি বললাম, তুমি এখানে বসো, আমি দেখছি কে এসেছে। দরজা খুলে দেখলাম আমার দোকানের পাশের বাড়ির ছেলেটা দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখেই বলল, আপনার দোকানে আগুন লেগে সব পুড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেখলাম কিছুই আর অবশিষ্ট নেই। আমি মনের দুঃখে কান্না করতে করতে বাড়িতে এসে বারান্দায় বসে পড়লাম। দিয়া আমার পাশে বসে আমার হাত ধরে বলল, রমেশ, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, কি ঠিক হবে? দোকানের সব কিছু পুড়ে গেছে। কোনো মতে বাড়ির খাবার ব্যবস্থা করছিলাম, সেটাও এখন শেষ হয়ে গেছে। দিয়া নিজের হাতের আংটি খুলে আমাকে দিলে আমি বললাম, এটা তুমি কি করছো? সে বলল, এটা বিক্রি করে দোকানের মালপত্র কিনে আনো। আমি বললাম, আমি তোমাকে দিয়েছিই বাকি, এখন যদি তুমি আমাকে এটাও বিক্রি করতে বলো, তাহলে সেটা আমার জন্য মৃত্যু সম। এটা তুমি রাখো, বলে আমি আংটিটা ওর হাতে ফিরিয়ে দিলাম। আমি ভাবছিলাম শহরে গিয়ে যেখান থেকে আমি মাল আনি তাদের কাছে গিয়ে আমি অনুরোধ করব যেন তারা কিছু মাল বাকিতে দেয়। আমি আস্তে আস্তে তাদের টাকা শোধ করে দেব। কিন্তু দিয়া বলল, তুমি যদি বাকিতে মাল আনো তাহলে তুমি দুশ্চিন্তায় থাকবে, আর তোমাকে এই দুশ্চিন্তায় রেখে এই সোনার উপর দিয়ে আমি কি করব? এটা আমার জন্য একটা অদ্ভুত ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তারপরে আমি শহরে গিয়ে আংটিটা বিক্রি করে দিলাম। আমি জানতাম না মায়ের এই সোনার আংটির উপরে যে হিরে আছে তার দাম এত। আমি ওটা বিক্রি করে 1 লাখ টাকা পেলাম। সেই টাকা দিয়ে মালপত্র কিনে এনে দোকানে সাজিয়ে রাখলাম। কিন্তু এখনও আমার কিছু টাকার দরকার ছিল, কেননা আমার পুরনো কিছু ঋণ বাকি আছে। আমি তাদের অনেক অনুরোধ করলাম যে আমি সব শোধ করে দেব, কিন্তু তারা মানতে রাজি ছিল না। তাই একদিন তারা আমার বাড়ির দরজায় এসে গালাগালি করে চলে গেল। আমি বাড়ি ফিরে দেখলাম দিয়া কাঁদছে। আমাকে দেখে বলল, ইস, আমার কাছে যদি কিছু থাকতো তাহলে আমি তোমার জন্য সেটাও বিক্রি করে দিতাম। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। আবার আমি ভাবলাম, রোজ রোজ ওকে এই কষ্টের মধ্যে না ফেলে কয়েকদিনের জন্য ওকে ওর বাবার বাড়িতে রেখে আসি, কারণ পাওনাদারদের কারণে ও খুব কষ্ট পাচ্ছিল, সারাক্ষণ কাঁদতে থাকতো। পরের দিন আমি ওকে কিছু না জানিয়েই বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। সে বলল, কেন, কোথায় যাচ্ছি? আমি বললাম, একজনের সঙ্গে দেখা করতে। ও সঙ্গে সঙ্গে রেডি হয়ে এলে আমি চুপচাপ ওকে ওর বাড়ির সামনে নিয়ে গেলাম। দরজার সামনে এসে ও আমাকে অবাক হয়ে দেখছিল, কিন্তু ততক্ষণে আমি দরজায় কড়া নেড়ে দিয়েছি। সমীর দরজা খুলে সামনে দিয়াকে দেখেই তার কপালে ভাঁজ পড়ে গেল। তারপরে একপাশে সরে দাঁড়িয়ে বলল, ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমরা দুজন ভেতরে ঢুকলে আমার সামনে শুধু এক গ্লাস জল রাখা হলে দিয়া একবার সবার দিকে তাকিয়ে দেখল। আমি চুপচাপ জল খেয়ে বললাম, আসলে আমি ভাবছিলাম 2 মাস হয়ে গেছে বিয়ে হওয়া, আপনারা নিশ্চয়ই আপনার বোনকে মিস করছেন, তাই ওকে এখানে রেখে যাচ্ছি, 2-4 দিন পরে এসে নিয়ে যাব। যাই হোক, আমি 15 মিনিট ওখানে ছিলাম, কিন্তু কেউ আমাকে 1 কাপ চায়ের কথা পর্যন্ত জিজ্ঞেস করল না। এরপরে আমি চুপচাপ নিজের বাড়িতে ফিরে এলাম। কিন্তু রাতে যখন ঘুমাতে গেলাম তখন না জানি কেন চোখের সামনে শুধুই দিব্যার কান্না ভেজা মুখটা ভেসে উঠছিল। যাই হোক, আমি নিজেকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু মাঝরাতে স্বপ্ন দেখলাম দিয়া কাঁদছে আর বলছে, রমেশ, আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। আমি ধরপড় করে উঠে বসলাম আর সঙ্গে সঙ্গে চপ্পল পায়ে দিয়ে দিয়ার বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম, কেননা আমি দেখলাম বাড়ির দরজায় তালা লাগানো। এমনটা কোনোদিন হয়নি। তাদের বাড়িতে যদি কোনো ভাই নাও থাকতো তবুও কারো না কারোর স্ত্রী সন্তান অবশ্যই থাকতো, কিন্তু আজ যেন সবাই হাওয়া হয়ে গেছে। আমি ভাবতে লাগলাম, ওরা কোথায় গেল? দিব্যা তো আমাকে কিছুই বলেনি, ওর কাছে তো ফোনও ছিল, অন্তত একটা কল দিতে পারতো। যাই হোক, আমি পিছন ফিরে বাড়ির দিকে রওনা দিতেই ভেতর থেকে কান্নার একটা চাপা আওয়াজ ভেসে আসতে লাগলো। বন্ধ বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে আমার প্রাণটা যেন শুকিয়ে গেল, আর আমি উঁচু পাঁচিলের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম।
কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। এখন আমি ভাবছি যেভাবেই হোক আমাকে ভেতরে ঢুকতেই হবে। দরজার পাশে একটা কাঠের টুকরো পড়েছিল, সেটা দেওয়ালে হেলান দিয়ে আমি পাঁচিল টপকে ভেতরে ঢুকলাম। কিন্তু ভেতরে ঢুকে যা দেখলাম তাতে আমার হুঁশ উড়ে গেল আর পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কেননা বাড়ির উঠোনের এক কোণে একটা গর্ত খোঁড়া হচ্ছিল আর দিয়ার মুখ আর হাত পা বাঁধা ছিল। তার দাদারা তাকে ধরে রেখেছিল এবং সেই গর্তে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এই দৃশ্য দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না, আর আমি কোনো চিন্তা না করে সমীর আর তার ভাইদের মারতে শুরু করলাম এবং চেঁচিয়ে বললাম, সরে যাও, তোমরা এসব কি করছো? তারা বলল, ওর সঙ্গে সঙ্গে তোকেও মেরে ফেলবো, এখান থেকে চলে যা। আমি বললাম, তোমাদের লজ্জা করে না? নিজের বোনের সঙ্গে এমন অত্যাচার কেউ করে? আমার স্ত্রীকে ছেড়ে দাও, না হলে আমি চিৎকার করে লোক জড়ো করব। সম্ভবত আমার এই হুমকিতে ওরা ভয় পেয়ে দিয়াকে ছেড়ে দিল, আর দিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি জিজ্ঞেস করলাম, সমীর, তোমরা এসব কেন করছিলে? তারা বলল, এই মেয়ের এত সাহস যে এ আমাদের কাছে সম্পত্তির ভাগ চাইছিল। আমরা একে আগেই বলেছি যে আমাদের বাড়ির মেয়েরা সম্পত্তিতে কোনো ভাগ পায় না, কিন্তু ও বলছে ও আদালতে যাবে এবং নিজের অধিকার আদায় করেই ছাড়বে। আমরা ওকে সম্পত্তি না দেওয়ার জন্যই ওর বিয়ে তোমার মতো একজনের সঙ্গে দিয়েছিলাম। আমরা জানতাম যদি ওর স্বামী শিক্ষিত হয় তাহলে সে ওর পাশে দাঁড়িয়ে সম্পত্তি নেওয়ার জন্য আদালত পর্যন্ত যাবে। কিন্তু আমরা জানতাম তুমি দুর্বল এবং পড়াশুনো জানো না, তাই তুমি কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না আর কখনোই ভাগ চাইতে পারবে না। ওদের কথা শুনে আমার খুব খারাপ লাগলো, তাই আমি দিয়ার হাত ধরে বললাম, দরজা খোলো, আমাদের বাড়ি যেতে দাও। ওদের একজন পাঁচিল টপকে বাইরে গিয়ে দরজার তালা খুলে দিল, আর আমি দিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলাম। ও খুব কাঁদছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি তোমার ভাগ চাইছো কেন? তুমি কি খুব কষ্টে আছো? ও বলল, না, আমি কষ্টে নেই, কিন্তু আমি আমার অধিকার চাই। আমার দাদারা বাইরের লোকেদের সামনে দেখায় যে তারা আমাকে খুব ভালোবাসে, আমার খুব খেয়াল রাখে, কিন্তু আসলে তারা শুধু তাদের সম্পত্তিকে ভালোবাসে। আমি বললাম, আমার মতো একজনের সঙ্গে তোমার বিয়ে দিয়ে তারা তোমার প্রতি অন্যায় করেছে। ও বলল, আমিও আগে তাই ভাবতাম, কিন্তু এখন আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি, কারণ তুমি সত্যিই একজন ভালো মানুষ, তোমার মন খুব ভালো। কিন্তু আমি দাদাদের আমার অধিকার কেড়ে নিতে দেব না। আমি আমার অধিকার আদায়ের জন্য লড়ব। আমি ওদের বিরুদ্ধে মামলা করব এবং আমার ভাগ আমি নিয়েই ছাড়ব। আমি বললাম, কিন্তু আমি কিছুই চাই না। আমি সৎভাবে পরিশ্রম করছি, ঈশ্বর আমাকে তার ফল অবশ্যই দেবেন। আর যারা ধৈর্য ধরে, ঈশ্বর তাদের সবসময় সাহায্য করেন। আর ঠিক সেটাই হলো। কয়েকদিনের মধ্যেই আমার দোকান খুব ভালো চলতে শুরু করলো, আর আমি ঋণও শোধ করে দিলাম। আমাদের বাড়িতে এখন অনেক আধুনিক জিনিস এসেছে, আর জীবন সুখময় হয়ে উঠেছে। ওদিকে দিব্যার দাদাদের কয়েক কোটি টাকা লস হয়ে গেল। তাদের বিদেশ থেকে আনা কাপড় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের মধ্যে হাহাকার শুরু হয়ে গেল, আর তারা যেন পাগল হয়ে গেল। তারা তাদের বোনের অধিকার হরণ করার শাস্তি পাচ্ছিল। ততক্ষণ পর্যন্ত ভাইয়েরা প্রকৃত সফল হতে পারে না, যতক্ষণ না তারা তাদের বোনের অধিকার মেনে নেয়। বোনেদের প্রার্থনা যেমন ভাইদের সাফল্য এনে দিতে পারে, তেমনি তাদের অভিশাপ ধ্বংস করে দিতে পারে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে কখনও বোনের অধিকার কেড়ে নেবেন না, বরং তাদেরকে তাদের পূর্ণ অধিকার দিন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।